রুমিন ফারহানা, আসলে একমাত্র দল হিসেবে আপনারাই কেন নির্বাচন চাচ্ছেন? আর তো কেউ চায় না, এটা তো আমরা বুঝতেই পারলাম প্রধান উপদেষ্টার কথায়। আর ডিসেম্বর থেকে জুন কতইটা পার্থক্য, এত তারা কেন 6 মাসের জন্য আপনাদের? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি প্রশ্নটা এমনভাবে করলেন যেন প্রধান উপদেষ্টা আল্লাহর ওহীবাহীকেও, যিনি কখনো ভুল, মিথ্যা, অসত্য বলতে পারেন না, বিষয়টি তেমন নয়। উনি অসত্য বলেছেন। উনি অসত্য বলেছেন এ কারণেই যে এটিকে আমি কোনোভাবে ভুল বলতে পারি না। উনি যেই জায়গায় বসে আছেন সেই জায়গা থেকে উনি জানেন না যে বাংলাদেশের কোন কোন রাজনৈতিক দল নির্বাচন চায়, তাহলে তো আসলে ওনার পদে থাকাই উচিত হবে বলে আমার মনে হয় না। যাই হোক, শুধু বিএনপি নয়, বিএনপির সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছে, বিএনপির সঙ্গে যারা জোটভুক্ত আন্দোলন করেছে, এবং এর বাইরেও গণতন্ত্র মঞ্চের সঙ্গে যেই বাম দলগুলো আছে, তারা প্রত্যেকেই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। এবং আপনি যদি অনিবন্ধিত দলগুলোকেও এর সঙ্গে যুক্ত করেন, সব মিলিয়ে অলমোস্ট 100টির কাছাকাছি দল, ছোট বড় নাম সর্বস্ব যেখানে কর্মী আছে সেরকম সব মিলিয়ে অন্তত 100টি দল নির্বাচন চায়। আমাদের রুহিন হোসেন প্রিন্স দেখলাম সেদিন বলেছেন যে তার হিসাব মতে 55টি দল। এখন সেটি 55 নির্বাচন তো সবাই চায় না, ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। এবং খুব মজার ব্যাপার কি জানেন, আপনি যদি রাজনৈতিক দলগুলোকে একপাশে সরিয়েও রাখেন, আমি গত 2 দিন ধরে সিপিডির বক্তব্য দেখছিলাম, এবং আপনার অনুষ্ঠানে আসবার আগে আমি দেখছিলাম সিপিডির 2জন সম্মানীয় ফেলো ওনারা একটা লাইভ প্রোগ্রামে তাদের অর্থনীতি বা বাজেট সামনে আসছে সেই বিষয়ে কথা বলছিলেন। সেখানেও তারা বারবার বলেছেন যত অনিশ্চয়তা বাড়বে, যত অস্থিরতা বাড়বে সমাজে, এবং রাজনৈতিক অস্থিরতা, সামাজিক অস্থিরতা, সকল কিছুই, ততই কিন্তু বিনিয়োগ দেশি এবং বিদেশি কমতে থাকবে, ততই অর্থনীতির অবস্থা টালমাটাল হতে থাকবে। এবং তারাও জোর দিয়ে বলছিলেন নির্বাচনের একটি রোডম্যাপ অত্যন্ত প্রয়োজন। আপনি যদি আর্মির দিকে তাকান, আপনি দেখবেন বাংলাদেশ সেনাবাহিনীও নির্বাচনের ব্যাপারে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, এবং ডে 1 থেকে। এটা এমন না যে আফটার থট বা পরবর্তীতে সেনাপ্রধান এটি 18 মাস বলছেন। যেদিন তিনি দায়িত্ব নিয়েছেন সেই সময়টিতেই তিনি বলেছেন 18 মাস, এবং সেই 18 মাস ডিসেম্বরে শেষ হয়। এর মধ্যে নির্বাচন করার কথা বাংলাদেশ সেনাবাহিনীও বলছে। দেখুন, দেশে এখন এমন একটি অবস্থা যে অধিকাংশ রাজনৈতিক দল, আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী, সেই সঙ্গে অর্থনীতি নিয়ে যারা কাজ করেন প্রত্যেকে, আইন শৃঙ্খলা এবং প্রশাসনে যারা আছেন তারা সকলেই কিন্তু নির্বাচনের ব্যাপারে জোর দিচ্ছে, কারণ নির্বাচনের মাধ্যমেই কেবলমাত্র আপাতত একটা স্থিতিশীল অবস্থা আসতে পারে। আমি একটু পরে ঢুকতে চাইছিলাম, আপনাকে একটা প্রশ্ন করতে চাইছিলাম। আপনি যখন বলেই ফেলছেন সেনাবাহিনী, আমি যদি আপনাকে একটা ডকুমেন্ট দেখাই, আর যদি এখানেও দেখানো সম্ভব হয়, যে একটি প্রপোজিশন বা যেটাকে আপনারা বয়ান বলেন, ইদানিং এই শব্দটা শুনছি, তাতে কি দাঁড়ায়? কার পিছনে কাতারবদ্ধ হয়েছে সেনাপ্রধান ও বিএনপি? এখন দেখেন যে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর 9 আগস্ট বললেন যে বাংলাদেশে খুব দ্রুত একটি নির্বাচন তারা চায় এবং তারা দেখতে চায়। আর সেনাপ্রধান বললেন এই যে 18 মাস বা আপনি যেটা বলছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হোক, তিনি সেটা চান। আর বিএনপি বলছে ডিসেম্বরে নির্বাচন হতেই হবে। তাহলে ভারত, বিএনপি এবং সেনাপ্রধান কি জোট বাঁধলো? এটি তো বাজারে একটি চমৎকার বয়ান তৈরি হয়েছে। এত ভারতীয় এজেন্ট বা তৈরি হলেন কিভাবে আপনাদের মধ্যে? জি, হাসিনার আমলে আমাদের খুব বড় একটা দুঃখের বা কষ্টের জায়গা ছিল যে এই জাতিকে যেভাবে বিভাজিত করা হয়েছে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ শক্তির নামে, তাতে বাংলাদেশে একটি ঐক্যবদ্ধ জাতি গঠন খুব কঠিন একটা পরীক্ষা হয়ে দাঁড়াবে। আমরা আশা করেছিলাম, যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই, তার কোনো বিশেষ দলের প্রতি রাজনৈতিক অ্যালাইনমেন্টও নেই, সো আমরা কিন্তু দেশের আপামর জনসাধারণ অনেক কিছু ওনার কাছ থেকে আশা করেছি। তার প্রথম আশাটা ছিল উনি একটি ঐক্যবদ্ধ জাতি তৈরি করার চেষ্টাটা করবেন। আমি তো বলি না যে 9 মাসে এত বিভাজিত জাতি ঐক্যবদ্ধ হবে, তবে সেটার একটা প্রথম ধাপ হয়তো তিনি একটা সূচনাটা তার হাত দিয়ে হবে। আনফরচুনেটলি ক্ষমতা প্রলম্বিত করবার জন্য হতে পারে, কিংবা একটি অশুভ চক্র তাকে ঘিরে রয়েছে, সেটাও একটা কারণ হতে পারে, আমি ঠিক জানি না। বিভক্ত এবং বিভাজিত জাতিকে ডক্টর ইউনূসের নেতৃত্বে গত 10 মাসে আরো অনেক বেশি বিভাজিত করা হয়েছে, আরো অনেক বেশি স্প্লিট করে ফেলা হয়েছে। এখন এরকম হয়েছে জানেন যে একজন আরেকজনকে পারে না
একেবারে নগ্ন করে সোসাইটিতে ছেড়ে দেয়, এরকম একটা ভয়ানক আদিম সমাজের দিকে চলে গেছে। চক্র আর এই ভারতীয় এজেন্ট বিষয়, এই যে আমি জায়গাটাতে আসছি, এবং এখন কি হয়েছে, আগে ছিল মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ বলে আপনি জাতিকে বিভাজিত করতেন। আপনি যদি গণতন্ত্রের কথা বলেন আপনি মুক্তিযুদ্ধের বিপক্ষ, আপনি যদি বাক স্বাধীনতার কথা বলেন আপনি মুক্তিযুদ্ধের বিপক্ষ, আপনি যদি মানবাধিকারের কথা বলেন আপনি মুক্তিযুদ্ধের বিপক্ষ। এখন যেটা হয়েছে, ইউনূসের আমলে যেটা হয়েছে, আপনি এখন নির্বাচন চাইলে আপনি রয়ের এজেন্ট, আপনি গণতন্ত্রের কথা বললে আপনি রয়ের এজেন্ট, আপনি অনির্বাচিত সরকারের অনির্দিষ্ট মেয়াদ পর্যন্ত থাকাকে সমর্থন না করলে আপনি রয়ের এজেন্ট, আপনি যদি বাংলাদেশের একটা স্থিতিশীলতা চান আপনি রয়ের এজেন্ট। মুশকিল হচ্ছে, একে তো বিভক্ত ছিলই জাতি, এখন এই নতুন নতুন টার্ম, আপনি বয়ান শব্দটা বলার আগে বললেন না, যেটা এখন সমাজে খুব জনপ্রিয় একটা শব্দ, ঠিক তেমনি রয়ের এজেন্ট, এর আবার ইংরেজিটাও খুব জানি আমরা, ন্যারেটিভ। হ্যাঁ, এটা এখন সমাজে খুব একটা প্রচলিত এবং বহুল ব্যবহৃত শব্দ। একইভাবে রয়ের এজেন্টও খুবই প্রচলিত এবং বহুল ব্যবহৃত। এটি এমন হয়েছে যে আপনি একটা বিশেষ গোষ্ঠীর যদি পারপাস সার্ভ না করেন, আপনি যদি বাংলাদেশ এবং তার 17 কোটি মানুষের বেটারমেন্টের জন্য আপনি আপনার মত বলেন, যেটা হয়তো সেই পার্টিকুলার গ্রুপ অফ পিপলকে আহত করবে, সাথে সাথে আপনি রয়ের এজেন্ট। আপনি নারী হলে আপনাকে একেবারে অ্যাসিসিনেট করে, ক্যারেক্টার অ্যাসিসিনেট করে আপনাকে জাতা বলে ফেলবে। এবং আমি খুব মজা নিয়ে লক্ষ্য করি, জানেন, আপনি তো বেশ অ্যাসাসিনেটেড হন। আমি বোধহয়, কারণ আমি সবচেয়ে ভোকাল, আমার আসলে এগুলার মানে বলতে আমার কোনো দ্বিধা নাই। হাসিনার আমলে আমি যেমন সবচেয়ে ভোকাল ছিলাম, আমি ইউনূসের আমলেও সবচেয়ে ভোকাল। সো আমি জানি না ভবিষ্যতেও আমি আবার এরকমই ভোকাল আমাকে থাকতে হয় কি। আমরা আসবো আপনার কাছে, আমি একটু পাকিস্তানে যেতে চাই। মাশকাত ভাই কি শুনছেন আমাকে? শুনছি। মাশকাত ভাই, আপনি তো শুনছিলেন সম্ভবত রুমিন ফারহানাকে। আমি আপনার দুটো লেখা আমার হাতে রয়েছে। আপনি লেখক, আপনি সাংবাদিক, আপনি বিতার্কিক, আপনি শিক্ষক, বাংলাদেশেরই সন্তান। দুটো লেখা আমার হাতে রয়েছে, আপনি যদি দেখানো যায় একটু, আমরা একটু দেখাবো। আপনি একটা লেখা লিখেছিলেন 26 মে 2000, এই বছরেরই 26 মে, ইউনূসকে ফেলে দিয়ে ঢাকায় আবার বজরং বাজারের কল্পনা। আমি পুরো লেখাটা আর নাই পড়ি, অনেক বড় লেখা, বাট আপনার তো স্যাটায়ার টাইপের লেখা, ইন্টারেস্টিং পড়তে। সম্প্রতি আপনি লিখেছেন 29 মে, ডিসেম্বরে এই ক্ষমতাকে বিয়ে করতে চায় আলাদিন। একটু প্রথম, আলাদিন যে ক্ষমতাকে বিয়ে করতে চায়, আমি যদি ইঙ্গিত বুঝে থাকি, আমি আপনাকে প্রশ্নটা সঠিকই করছি। এই আলাদিনটা কে? আর আপনার ডিসেম্বরেই কেন তাকে বিয়ে করতে চায়? এত জরুরত কেন? কারণ এই কেয়ারটেকার, এই অন্তর্বর্তী সরকার তো 3টা মিশন, বিচার, সংস্কার এবং নির্বাচন, 3টি তো একসঙ্গে চলতে হবে। জি বলুন। ধন্যবাদ স্বপন। আসলে স্যাটায়ারে যখন একটা চরিত্র সৃষ্টি করা হয়, আমার মনে হয় না যে আপনি স্যাটারিস্টকে ওই চরিত্র সম্পর্কে জিজ্ঞেস করতে পারেন, তাই না? মানে এটা আমার কাছে একটুখানি আজগুবি লেগেছে যে আপনি যেহেতু সাহিত্য পাঠ করে অভ্যস্ত, কার প্রতি ইঙ্গিত দেয়া হয়েছে সেটা তো আর লেখক এসে বলে দেবে না, পড়ে যে যেভাবে পারে ব্যাপারটাকে ইন্টারপ্রেট করবে। আমার কাছে মানে আমি এই একটা ব্যাপার একটুখানি হয়তো বলতে পারি, যদিও আমার রাজনৈতিক নেতাদের সামনে কথা বলতে বেশ ভয় লাগে, কেননা শেখ হাসিনার সময় এই ভীতিটা তৈরি হয়েছে। যাই হোক, একটু সাহস করে যদি বলা যায়, তা হচ্ছে যে নির্বাচনের ব্যাপারে অধ্যাপক ইউনূস যখন বললেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয়নি যে উনি কোনো অবিশ্বস্ত মানুষ, বা উনি দীর্ঘদিনের মতো ক্ষমতায় থেকে যেতে চান, এই জন্য হয়তো কোনো ষড়যন্ত্র করছেন, বা তার আশেপাশের মানুষ দীর্ঘদিন এই ভিআইপি মর্যাদাটা এনজয় করতে চেষ্টা করছে, এরকমটা মনে হয়। একটা গণ অভ্যুত্থান বা জুলাই বিপ্লব যাই বলি, তার পরবর্তী সময়টাকে তো আমরা সবাই মোটামুটি লক্ষ্য করেছি যে নানান রকম কিন্তু প্রতি বিপ্লবের চেষ্টা ছিল। মানে যেহেতু ক্ষমতাচ্যুত দলটি অত্যন্ত শক্তিশালী ছিল এবং এর শেকড় পৌঁছে গিয়েছিল সর্বত্রই, সে কারণে মানে খুব একটা সুখকর হয়নি এই 10 মাসের অভিজ্ঞতা, যেখানে প্রতিদিনই কোনো না কোনো সমস্যা ছিল এবং প্রত্যেক দিনই রাত্রে একটা গুজব শুনতে শুনতে মানুষকে ঘুমাতে যেতে হয়েছে। কাজেই এই সময়টির মধ্যে যে পারফরমেন্স এই সরকারটির, সেটি তাদের অভিজ্ঞতার অভাবের কারণে
একই সঙ্গে আমার মনে হয়েছে যে এই যে আওয়ামী লীগের যে একটি সম্মতি উৎপাদন কারখানা রয়েছে, যেটির মাধ্যমে তারা 10 চক্রে ভগবান ভূত তৈরি করতে পারে, সেটির বিরুদ্ধে ক্রমাগত লড়াই করতে গিয়ে প্রচুর সময় নষ্ট হয়েছে বলে আমার মনে হয়েছে। আর নির্বাচনের ক্ষেত্রে বিএনপির যে দাবিটি, সেটি আমার কাছে মনে হয় খুবই যৌক্তিক দাবি, যেহেতু তারা অত্যন্ত জনপ্রিয় একটি রাজনৈতিক দল এবং 17 বছর নির্মম নির্যাতনের মধ্যে দিয়ে এই দলটি গিয়েছে, কিন্তু গণতন্ত্রের প্রতি আস্থা রেখেছে। কাজেই তাদের দাবিটিকে আমি যৌক্তিক মনে করি, এবং আমি মনে করি যে প্রধান উপদেষ্টার সঙ্গে তাদের বোধহয় বৈঠক আছে আগামীকাল, সংলাপের মাধ্যমে নিশ্চয়ই একটা জায়গায় পৌঁছানো যাবে। আর এইখানে আরেকটি কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে বাংলাদেশ প্রেক্ষিতে আমরা বেড়ে ওঠার সময় কিন্তু এই সমস্ত এজেন্ট ফেজেন্টের কাল্পনিক গল্প শুনে বড় হইনি, কিন্তু আমরা যখন ধরুন প্রণব মুখার্জির আত্মজৈবনিকটি পড়লাম, এবং আমরা যখন দেখলাম যে আমাদের পাশের দেশের রাজনীতিক আমাদের দেশের 11 সময়ের সেনা প্রধানের সঙ্গে সমঝোতা করে শেখ হাসিনার ক্ষমতার চিরস্থায়ী বন্দোবস্ত করছেন, কিংবা আমরা যখন 2014 সালে ভারতের ডক্টর সুজাতা সিংকে দেখলাম যে আমাদের দেশের সাবেক রাষ্ট্রপতি এরশাদকে রীতিমতো বাধ্য করছেন গৃহপালিত বিরোধী দল হতে, বা আমরা সেই 2018 রাতের নির্বাচনের আগে, লাইলাতুল ইলেকশন যেটাকে আমি বলি, তার আগে যখন দেখা গেল যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এসে বলছেন যে হ্যাঁ আমরা শেখ হাসিনার সঙ্গেই রয়েছি, আবার ভোরবেলা দেখা গেল যে ফুলের পুষ্পস্তবক নিয়ে ভারতের রাষ্ট্রদূত পৌঁছে গেলেন শুভেচ্ছা জানাতে। তো আসলে এই ঘটনাগুলো এত লোকচক্ষুর সামনে ঘটেছে, যে কারণেই আমার মনে হয় যে এই আলোচনাটি প্রাধান্য পেয়েছে, বিশেষ করে 2014 পরে নরেন্দ্র মোদীর যে বাংলাদেশ নীতি, তা কংগ্রেসের মতো কোনো সফিস্টিকেটেড ফরেন পলিসি বলে মনে হয়নি। এবং গত 10 মাস ধরে যেহেতু আমরা দেখেছি যে আওয়ামী লীগের লোকজন নানাভাবে ভারত থেকে হোক, দেশের বাইরে থেকে হোক, তাদের ফেসবুক পেজে এবং নানানভাবে নানান রকম বাংলাদেশ বিরোধী প্রচারণা চালাচ্ছে, তারা যেটা প্রতিষ্ঠিত করতে চায় যে শেখ হাসিনা ক্ষমতা না থাকলেই বাংলাদেশে জামাত ক্ষমতায় চলে যাবে। তো জামাত কয়টি ইলেকশনে সিট পায়, জামাতের কয়টা ভোট আছে, এটা আমরা তো জন্ম থেকেই দেখছি। তো ভারতে তো 11 বছর ধরে একটি এই হিন্দুত্ববাদী রাজনৈতিক দল রাষ্ট্র ক্ষমতায়, কিন্তু বাংলাদেশের মানুষ কখনো ওরকম একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলকে ক্ষমতায় নিয়ে যাবে না। অথচ এই খুবই আজে বাজে কথাগুলো ভারতীয় মিডিয়ায় প্রতিদিন বলা হচ্ছে, এবং বাংলাদেশে যে আহ, তাদের সমর্থকরা রয়েছে তারা সেটাকে সাবস্ট্যান্সিয়েট করার চেষ্টা করছে। তো এই 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 সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে আমি আমার পর্যবেক্ষণগুলো ওভাবে রাখতে চেষ্টা আপনার করছি। পর্যবেক্ষণ আমরা আরো শুনবো, আপনি আপনার সঙ্গেই থাকুন।